নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। মাথিসা পাথিরানা তৃতীয় টি-20 ম্যাচেও ইংল্যান্ডের বিরুদ্ধে কিন্তু আবারও নজর কাড়া পারফরমেন্স এবং থার্ড টি-20 ম্যাচেও দুটো উইকেট নিল। জস বাটলারের মতো প্লেয়ারকে রীতিমতো সমস্যায় রাখলো এবং সব মিলিয়ে এই টি-20 সিরিজ থেকে মাথিসা পাথিরানার যা পারফরমেন্স সেটা অনেক অনেক বেশি পজিটিভ এবং সেটা আরেকটা সংকেত দিচ্ছে কলকাতা নাইট রাইডার্সের ডেথ বোলিংটা কিন্তু অনেক স্ট্রেংথ পেতে পারে। এবং সব থেকে বড় কথা আমার মনে হচ্ছে এবার কলকাতা নাইট রাইডার্সের পাওয়ার প্লে বোলিংটা পুরোপুরি শর্টেড। যদি মাথিসা পাথিরানা ফিট থাকে এবং যেরকম বোলিং করছে এটা কন্টিনিউ করতে পারে, কলকাতা নাইট রাইডার্সের কিন্তু পাওয়ার প্লের বোলিং ওয়ান অফ দ্য বেস্ট হতে চলেছে। কীভাবে সেটাও আলোচনা করবো এই ভিডিওতে। ইন্টারেস্টিং ভিডিও হবে, লাস্ট অব্দি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, যদি আমরা মেন টপিকে যাই, সেখানে দাঁড়িয়ে মাথিসা পাথিরানা থার্ড টি-20 ম্যাচে দুটো উইকেট নিল ইংল্যান্ডের বিরুদ্ধে এবং সেই ম্যাচেও যদিও শ্রীলঙ্কা হারলো, বাট পাথিরানা ভালো বোলিং করেছে। 4 ওভারে 87 রান দিয়ে দুটো উইকেট নিয়েছে। আউট করেছে কাকে কাকে? জেকব বেথেল এবং হ্যারি ব্রুক। যেই হ্যারি ব্রুক সেকেন্ড টি-20তে বেশ মেরেছিল পাথিরানাকে, যদিও তারপর সেকেন্ড টি-20 ম্যাচেও হ্যারি ব্রুকের উইকেটটা পাথিরানাই নিয়েছিল, তবে থার্ড টি-20 ম্যাচেও কিন্তু একটা বদলা পাথিরানা নিল। পাথিরানার বোলিংয়ের যদি ওভারঅল এই সিরিজ থেকে একটা অ্যানালিসিস করি, যেটা সব থেকে বেস্ট লাগছে সেটা হচ্ছে পাথিরানা ডেডলি ইয়র্কার করতে পারে, তার গতি 145 146 সে খুব অনায়াসেই করতে পারে। সেই ফ্যাক্টরগুলো যেরকম আছে, তার পাশাপাশি স্লোয়ারগুলো সব থেকে বেশি কিন্তু ইমপ্রেস করছে। পাথিরানার বলের গতি দেখছিলাম যেটা 140-এর ওপর থাকছিল, নয় 130-এর নিচে থাকছিল। বেশিরভাগ ফাস্ট বোলাররা বর্তমান সময়ে যেই গতিতে অপারেট করে, ওই 130 থেকে 140 কিলোমিটারের মধ্যে যে গতিটা, সেই গতিতে কিন্তু পাথিরানা অপারেট করছে না। পাথিরানার নর্মাল ডেলিভারিগুলো 141 142 কিলোমিটার গতিতে হচ্ছে। তো ব্যাটসম্যানদের জন্য এটা আরও ডিফিকাল্ট যখন একটা প্লেয়ার একটু ডিফারেন্ট অ্যাকশন প্লাস ডিফারেন্ট গতিতে বল করছে, আরও তাদের অ্যাডজাস্ট করতে একটু সমস্যা হচ্ছে। এবং কালকে যে দুটো উইকেট পাথিরানা নিল, দুটো উইকেটই কিন্তু 130-এর নিচের গতিতে নিল। মানে একটু 140-এর ওপরে রেগুলারলি বল করে যখন স্লোয়ারগুলো দিচ্ছে, তখন কিন্তু ব্যাটসম্যানেরা সেই জায়গাতে স্ট্রাগল করছে। যেই জিনিসটা কালকে আমরা জেকব বেথেল এবং হ্যারি ব্রুক, বিশেষ করে হ্যারি ব্রুকের ক্ষেত্রে তো একদম ক্লিয়ারলি দেখতে পেলাম, সেটা হচ্ছে হঠাৎ করে গতির চেঞ্জটা সেম অ্যাকশনে তারা কিন্তু পিক করতে পারছে না। সেটা কিন্তু পাথিরানাকে বর্তমান সময়ে আরেকটু ডেঞ্জারাস বানাচ্ছে এবং উইকেট টেকিং এবিলিটিটা অবশ্যই বাড়িয়ে দিচ্ছে পাথিরানা সেই জায়গাতে। এবং যদি আমরা শুরু থেকে কথা বলি, পাথিরানা কিন্তু পাওয়ার প্লেতে আবারও দুটো ওভার করে, থার্ড ওভার এবং সিক্সথ ওভার। থার্ড ওভারে এসে জস বাটলারের মতো প্লেয়ারকে রীতিমতো সমস্যায় ফেলে। প্রথম বলটাই একটা ডেডলি ইয়র্কার ছিল, যেটা বাটলার যা হোক করে সামলায়, সিঙ্গেল নেয়। দেন বাটলার থার্ড যে বলটা ফেস করে, সেটাও একটা ভালো ইয়র্কার ছিল। বাটলার পুরোপুরি পরাস্ত হয়ে যেতে পারতো, বাট তার ব্যাটের কানায় লেগে প্লে ডাউনও হতে পারতো, বাট সেটা কিন্তু 4 হয়ে যায়। সেই জায়গাতে কিন্তু বাটলার রীতিমতো সমস্যায় পড়ে এবং ওই ওভারেই গিয়ে কিন্তু জেকব বেথেলকে সম্ভবত লাস্ট বলে আউট করে পাথিরানা, যেটা কিন্তু বলের গতি একটু কম ছিল এবং সেখানে বেথেল তোমার ড্রাইভ করতে যায়, মিস করে, ব্যাটের কানায় লেগে ক্যাচ আউট হয়ে যায়। এবং সিক্সথ ওভারে যখন পাথিরানা আসে, সেই সময় কিন্তু হ্যারি ব্রুক ব্যাট করছিল, যেখানে ব্রুককে সম্ভবত দ্বিতীয় বলটা করে, যেটাতে একটা 4 হয়, যেটা খুব একটা ভালো ডেলিভারি ছিল না। বাট দেন তার পরের বলটা 143 কিলোমিটার গতিতে ছিল, শার্প ডেলিভারি ছিল। তো তার পরের ডেলিভারিটাই 125 126 কিলোমিটার গতিতে করে, যেটা কিন্তু হ্যারি ব্রুক টোটালি মিসডাস করে ফেলে। ক্রিকেটিং টার্মসে যেটা বলে, হ্যারি ব্রুককে আউটফক্সড করে দিয়েছে মাথিসা পাথিরানা। সেখানে কিন্তু হ্যারি ব্রুকের উইকেটটাও পাওয়ার প্লেতে নেয়, দুটো উইকেটই কিন্তু পাওয়ার প্লেতে নিয়েছে মাথিসা পাথিরানা। ডেথও ভালো বোলিং করেছে, খুব একটা এক্সপেন্সিভ যায়নি। ওয়াইড বোধহয় দুটোই করেছে কালকের ম্যাচে, সেটাও একটা ভালো সংকেত যে খুব বেশি ওয়াইড করছে না। তো সেটাও যেমন ভালো ব্যাপার, বাট সব থেকে ইমপ্রেসিভ আমার গতির পরিবর্তনটা লাগছে। পাথিরানা মেনলি পরিচিত তার ইয়র্কারের জন্য, ইয়র্কার তো করছেই, বাট এই সিরিজে তার যে 144 145 ইভেন 147 148 টাচ করা সেরকম গতি, তার পাশাপাশি আবার 124 125 কিলোমিটারের গতির বল দিয়ে উইকেট তোলা, এই সিরিজে কিন্তু দেখবে যে যেগুলো স্লোয়ার ডেলিভারি, তাতেই পাথিরানা কিন্তু মেনলি উইকেটগুলো তুলেছে। সেটা সব থেকে বেশি ইমপ্রেসিভ কিন্তু ছিল। এবং পাওয়ার প্লেতে পাথিরানার বোলিংটা কিন্তু কলকাতার জন্য একটা টোটালি আলাদা লেভেলের তোমার অপশান খুলে দেবে। কারণ যদি একদম এরকম হতো যে পাথিরানাকে 10 ওভারের পরে ইউজ করতে হতো, বাকি 10 ওভারে 4টে ওভার, সেটা মাঝে মধ্যে ক্যাপ্টেনের জন্য একটু অসুবিধের কাজও হতে পারতো। বাট যদি, আমি বলছি না পাথিরানাকে 2টো ওভার দিতে পাওয়ার প্লেতে, পাথিরানা পাওয়ার প্লেতে যদি 1টে ওভার দেয় এবং সেটা ইজিলি পাথিরানা 5 নম্বর বা 6 নম্বর ওভার, যেটা পাওয়ার প্লেট টাফ ওভার হয়, যেই সময় ব্যাটসম্যানেরা মারার জন্য দেখে, সেই সময় দিতে পারবে। আর সেটা দেওয়া মানে বুঝতে পারছো কলকাতার কাছে পাওয়ার প্লের বোলিং অপশান কতগুলো বেড়ে যাচ্ছে। যদি বৈভব আরোরা খেলে,
বৈভব বারোটা দুটো ওভার পাওয়ার প্লেতে করতে পারে, হর্ষিত দুটো ওভার পাওয়ার প্লেতে করতে পারে, পাথিরানা যদি একটা করতে পারে সেখানে কলকাতা ইজিলি বরুণকে দিয়ে একটা ওভার করিয়ে 6 ওভার কমপ্লিট করিয়ে দিতে পারে। আর যদি তোমার বৈভবের মতো প্লেয়ারকে না খেলায় কেকেআর, যে মেনলি পাওয়ার প্লে স্পেশালিস্ট, সেখানে যদি কেকেআর একটু ডিফারেন্ট অপশনের দিকে যায়, যে আমরা আকাশদীপকে খেলাই, যে একটু মিডিলেও বল করতে পারবে, কিছুটা ব্যাটও করতে পারবে, বা কার্তিক ত্যাগীর মতো বা উমরান মালিকের মতো গতিশীল ফাস্ট বোলারকে খেলাতে চায়, যে মিডিল ওভারে ডমিনেট করতে পারবে, সেখানেও কলকাতার জন্য কিন্তু অপশান খুলে যাবে। সেখানে হর্ষিত রানা নতুন বলে এখন খুব ভালো বোলিং করছে, তো সেখানে হর্ষিত রানা 1 নম্বর আর 3 নম্বর ওভারটা পাওয়ার প্লেতে করে দেবে, যেটার জন্য সে একদম বেস্ট অপশান। আকাশদীপ খেললে সেও ভালো বল সিম করাতে পারে, সুইং করাতে পারে, তো সেও একটা ওভার সেখানে পাওয়ার প্লেতে তোমাকে দিয়ে দেবে। মানে প্রথম ওভার হর্ষিত, দ্বিতীয় ওভার আকাশদীপ, তৃতীয় ওভার তোমার আবার হর্ষিত, দেন তারপরের 3টে ওভার একটা বরুণ, একটা নারাইন, একটা পাথিরানা, সেইভাবেও কেকেআর ম্যানেজ করতে পারবে। আর যদি তোমার উমরান মালিক বা ওই টাইপের কাউকে খেলায়, সেখানে এটা ভুলে গেলেও চলবে না কেকেআরের কাছে অনুকূল রয়ের মতো একটা প্লেয়ার আছে, যেও পাওয়ার প্লেতে রীতিমতো টাইট লাইন এবং লেন্থে বল করতে পারে। যেখানে দুটো রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান খেলছে, সেই সব টিমের এগেনস্টে অনুকূলে ইজিলি তোমাকে পাওয়ার প্লেতে 2 ওভার দিতে পারে। ক্যামেরন গ্রিন সেও বল সুইং করিয়ে দিতে পারে, সেও একটা ওভার করিয়ে দিতে পারে। সেখানে উমরান মালিকের মতো বোলার যদি ভালো ছন্দে বোলিং করে, কেকেআর সেটাও করতে পারে, যে দুটো হর্ষিত করলো, একটা অনুকূল করলো বা একটা গ্রিন করলো, তার সঙ্গে তোমার বরুণ, নারায়ণ, পাথিরানার ওভারগুলো আছে। তো পাওয়ার প্লেতে বোলিং করানোর জন্য কিন্তু কলকাতার কাছে অজস্র অপশান কিন্তু খুলে যাবে, এবং পাওয়ার প্লের বোলিংটা কিন্তু কলকাতার জন্য একদম সর্টেড থাকবে, যেটা অনেক টিমের ভাবনা চিন্তা থাকে যে পাওয়ার প্লেতে আমরা কিভাবে অপারেট করাবো। এবং দেন তোমার কাছে 7 থেকে যে 16 ওভারের ফেজটা, ওই ফেজে টোটালি বরুণের 3টে ওভার থাকবে, নারায়ণের 3টে বা 4টে ওভার থাকবে, ক্যামেরন গ্রিন 2টো ওভার দিতে পারে, অনুকূল ওভার দিতে পারে, আকাশদীপ বা উমরানের মতো বোলার খেললে তারা ওভার দিতে পারে। তো ওই ফেজটাও কিন্তু কলকাতার জন্য পুরোপুরি শর্টেড। একটা ওভার পাথিরানারও বার করে নেওয়া যেতে পারে ওখানে। এবং 18, 19, 20, যেটা কলকাতার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ 3টে ওভার, সেখানে 2টো পাথিরানা, একটা হর্ষিত রানা। এবং এটা যদি হয়, কলকাতার বোলিং অ্যাটাক তো টোটালি শর্টেড। কেকেআর একটা ইন্ডিয়ান বোলার আকাশদীপ বা বৈভব বা উমরানের মতো কাউকে খেলাতেও পারে। আর যদি কোনো ম্যাচে ফার্স্টে ব্যাট করতে গেল, একটা এক্সট্রা ব্যাটসম্যান লাগলো, বা যদি কেকেআর একটা এক্সট্রা ব্যাটসম্যানের সঙ্গে কন্টিনিউ করে, একটা এক্সট্রা বোলার না খেলায় আকাশদীপ, উমরান বা কার্তিক ত্যাগী ওই টাইপের কাউকে, বা বৈভবের মতো কাউকে, সেখানে কেকেআর ইজিলি কিন্তু তোমার অনুকূল, ক্যামেরন গ্রিনকে দিয়েও ম্যানেজ করে নেবে। কারণ তুমি সেখানে পাথিরানা, বরুণ, নারায়ণ এবং হর্ষিত, এই 4 জনের থেকে 16 ওভারই এক্সপেক্ট করছো। তাই নয় যে এই 4 জন যদি খেলাও তো তারা তাদের পুরো কোটা কমপ্লিট করবে, সেটা আমরা এক্সপেক্টই করছি। সেখানে 4 ওভার তো ক্যামেরন গ্রিন, অনুকূল রয় মিলে ইজিলি বার করে দিতেই পারে, 4 থেকে 5 ওভার তারা করে দিতে পারবে। ফলে অনেক অপশান কলকাতার কাছে বোলিংয়ের খুলে যাবে। পাথিরানার ফিট থাকা, পাথিরানার ছন্দে থাকা কলকাতার বোলিংকে টোটালি ওয়ান অফ দ্য বেস্ট বোলিং বানিয়ে দেবে এই IPL 2026-এর। এবং পাথিরানা যে ফর্মে বোলিংটা করছে, সেখানে তার ফর্ম নিয়ে খুব একটা চিন্তা কিন্তু থাকছে না। তো তোমরা জানিও কলকাতার বোলিং নিয়ে কি বক্তব্য, পাথিরানার বোলিং নিয়ে কি বক্তব্য, পাথিরানার বর্তমান বোলিং কেমন লাগছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই। বাই বাই।